নমস্কার এবং স্বাগতম বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমি শুরু করতে চলেছি একটি নতুন প্লেলিস্ট, যেটা আজকে সর্বপ্রথম ভিডিও। আমাদের এখানে ডব্লিউবিসিএস, কেপি, ডব্লিউবিপি এবং রেইলের পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে এবং এখানে বিনামূল্যে পিডিএফ দেওয়া হবে এবং দৈনিক আপডেট করা হবে। এখানে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। সর্বোপরি বলতে গেলে এখানে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে আমরা চলে যাই আজকে আমাদের প্রথম বিষয়, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমি একটা পিডিএফ তোমাদের সকলের সামনে তুলে ধরবো, যেখানে তোমাদের থাকবে নগর পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য, এরপর হবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, যেটা রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উল্লেখযোগ্য স্থান ও তাদের গুরুত্ব। আমি একটু গ্যারান্টি দিতে পারছি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি তোমাদের খুব কাজে আসবে। তো প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হয়েছিল, আমরা জানি যে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে হরপ্পা এবং একটা হচ্ছে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো, যা বর্তমানে কোথায় অবস্থিত, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়। সালটা মনে রাখবে 1922 থেকে 1923। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কে করেন মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং 1921 সালে মহেঞ্জোদারো থেকে 100 মাইল দূরে উত্তরে হরপ্পায় বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় আবিষ্কৃত হয়। ঠিক আছে, এবং এই আবিষ্কারকের নাম কি, দয়ারাম সাহানি। তো একটা জিনিস মাথায় রাখবে যে 1922 সালে হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যিনি আবিষ্কার করেন মহেঞ্জোদারো, এবং 1922 সালে দয়ারাম সাহানি যিনি আবিষ্কার করেন কোথায়, হরপ্পা। তো চলে যাই এর পরের পার্টে, দেখি কি রয়েছে। এরপরে রয়েছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা, যথা মিশর সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, দক্ষিণ এশীয় সভ্যতা এবং চীনের সভ্যতা। এই সবগুলির মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে কোন সভ্যতা, আমাদের সিন্ধু সভ্যতা। আরেকটা জিনিস মনে রাখবে, সিন্ধু সভ্যতা কিন্তু আমাদের ত্রিভুজাকৃতির ছিল। ঠিক আছে, এটা একদম মাথায় রাখবে। সিন্ধু সভ্যতা কীরকম আকৃতির ছিল, ত্রিভুজাকৃতি ছিল। ঠিক আছে, তো এরপরে চলে যাই আমরা ভৌগোলিক বিস্তৃতি। তো ভৌগোলিক বিস্তৃতির মধ্যে আমরা যেটা রয়েছে, আমি খালি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে উত্তরে আফগানিস্তান, দক্ষিণে মহারাষ্ট্র ছিল, পশ্চিমে ছিল তোমার সুটকা গান্ডর, এবং পূর্বে ছিল আমাদের আলমগীরপুর। এই আলমগীরপুর বর্তমানে কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশের মিরাট। দেখে নাও জিনিসটা, উত্তরপ্রদেশের মিরাট জেলায় বর্তমানে রয়েছে। তো সেখানে আগের নাম ছিল আলমগীরপুর, যেটা ছিল পূর্বতম বিন্দু। ঠিক আছে, যদি এইভাবে ম্যাপটা যদি করি আমরা, এক মিনিট, যদি এভাবে ম্যাপটা করি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো আমাদের উত্তরে ছিল আফগানিস্তান। উত্তরে ছিল আমাদের আফগানিস্তান, এবং দক্ষিণে ছিল আমাদের মহারাষ্ট্র। পশ্চিমে ছিল আমাদের সুটকা গন্ডর নামটা মনে রাখবে, এবং পূর্বে ছিল আমাদের আলমগীরপুর, যেটি বর্তমানে উত্তরপ্রদেশের মিরাট জেলায়। চলে যাই এর পরের পার্টে, দেখি কি রয়েছে। এর পরের পার্টে রয়েছে নগর পরিকল্পনা। আমরা সকলে জানি যে সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ নিদর্শন, যে কারণে সিন্ধু সভ্যতা এখনো বিখ্যাত, সেটা হচ্ছে নগর পরিকল্পনা। কারণ সেই সময়কার, মানে এটা বহুত প্রাচীন, এটা খুবই প্রাচীন, এটা হচ্ছে তোমাদের বৈদিক যুগের প্রাচীন একটা সভ্যতা। সে সেই সময়কালীন সভ্যতা হওয়া সত্ত্বেও এর নগর পরিকল্পনা ছিল খুবই উন্নত। ঠিক আছে, তো নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নগরায়ন এবং নগর পরিকল্পনা। ঠিক আছে, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল প্রভৃতি স্থানে নগর পরিকল্পনা ছিল প্রায় একই ধরনের। এর পরের পয়েন্টটা হচ্ছে নগরের পশ্চিমাংশ অধিক উচ্চতায় অবস্থিত সিটাডেল। এই নামটা মনে রাখবে। সিটাডেল কি, সেটা এখন বলছি। সিটাডেল, যেখানে সমাজের উচ্চ শ্রেণীর লোক বসবাস করত। তাহলে সিটাডেল কি, সিটাডেল হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে যে নগরগুলি অবস্থিত ছিল, সেই নগরের পশ্চিমাংশ অধিক উচ্চতায় থাকতো কি, সিটাডেল। এই সিটাডেল এই সিটাডেল যেখানে সমাজের উচ্চ শ্রেণীর লোক বসবাস করত। এরপরে সিটাডেল ছিল প্রশাসনিক ভবন, যা ছিল প্রাচীর দ্বারা বেষ্টিত। সিটাডেলে ছিল প্রশাসনিক ভবন, যা ছিল প্রাচীর দ্বারা বেষ্টিত, এবং সিটাডেলের নিচের বাকি অংশ ছিল মূল নগর, যেখানে সাধারণ মানুষেরা বসবাস করত। তো এই জিনিসটা মাথায় রাখবে যে সিটাডেলে উচ্চবিত্ত বা উচ্চ শ্রেণীর লোকেরা বসবাস করত, এবং সিটাডেলের নিচে যে বাকি অংশ ছিল মূল নগর, আর যেখানে সাধারণ মানুষ বসবাস করত। চলে যায় এরপরে সড়কগুলি ছিল উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে, এটি কোন দিক থেকে কোন দিকে, উত্তর থেকে দক্ষিণে আমাদের বিস্তৃত ছিল আমাদের সড়কগুলি, এবং সড়কগুলি মুখ্য সড়কের সাথে সমকোণে ছেদ করেছে। যদি আমাদের মুখ্য
সড়ক হয়, ওইটাই যদি এটা আমাদের মুখ্য সড়ক হয় তাহলে তারা কত ডিগ্রি কোণ করে ছেদ করেছে? 90 ডিগ্রি। ঠিক আছে, তো ওটা 90 ডিগ্রি কোণ করে ছেদ করেছে। এরপরে কি বলেছে? বাড়িগুলি অবস্থিত ছিল রাস্তার দুধারে। বাড়িগুলি রাস্তার দুধারে অবস্থিত ছিল। ঠিক আছে, বাড়িগুলি রাস্তার দুধারে অবস্থিত ছিল। এরপরে কি? এরপরে ছিল মহেঞ্জোদারো বাড়িগুলি তৈরি হয়েছিল পোড়ানো ইটের দ্বারা। তখনকার সময় ইট বা আমরা পুরানো মাটি দিয়ে ইট তৈরি করে সে সময়কার বাড়িগুলি তৈরি করা হয়েছিল। এরপরে লোথাল ও কালীবঙ্গানে পাওয়া গেছে রোদে পোড়ানো ইটের তৈরি বাড়ি। লোথাল এবং কালীবঙ্গানে কি পাওয়া গেছে? রোদে পোড়ানো ইটের বাড়িগুলি পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে বাড়িগুলিতে রান্নাঘর স্নানঘর মিলিয়ে 4 থেকে 6টি থাকার ঘর থাকতো। ঠিক আছে, বাড়িগুলিতে রান্নাঘর ও স্নানঘর থাকতো। ঠিক আছে, এরপরে দুতলা ও তিনতলা বাড়ি দেখা যেত, দুতলা ও তিনতলা বাড়িও দেখা যেত। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে ছিল কূপ। কূপ মানে কি? কূপ মানে হচ্ছে কল। কূপ এবং জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ কি বেসিন টাইপের যেটা রয়েছে, ড্রেনেজ যেটাকে বলা হয়, ড্রেন যেটাকে বলা হয়, সেটা জল নিকাশি ব্যবস্থা, যার মাধ্যমে গৃহের ময়লা জল গিয়ে পড়তো শহরের মূল নিকাশি নালীতে। ঠিক আছে, তার মানে কি? আমরা যখন আমরা যেমন বর্তমানে দেখি রাস্তার দুপাশে কি রয়েছে? ড্রেন রয়েছে। তো আগেকার দিনেও সেরকম থাকতো। তাহলে তোমরা ভাবো যে এখনকার মানে আমাদের এখন যেরকম উন্নতি ছিল তখনকার দিনেও কিন্তু সেম উন্নতি ছিল। তাহলে সেই সময় সিন্ধু সভ্যতা কতটা উন্নত ছিল। এরপরে কি? মহেঞ্জোদারোতে বৃহত্তম স্নানাগার পাওয়া গিয়েছে। মহেঞ্জোদারোতে দ্য গ্রেট বাথ পাওয়া গিয়েছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে? যা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। কোশ্চেনে এটাও আসতে পারে যে ধর্মীয় বাথে ধর্মীয় আচারের জন্য কি ব্যবহার করা হতো, বা বৃহত্তম স্নানাগারটি কোন কাজে ব্যবহার করা হতো। ঠিক আছে, এরপরে স্নানাগারের দুপাশে ছিল জলে নামা সিঁড়ি এবং স্নানের পরে বেশভূষা পরিবর্তনের জন্য ছোট ছোট ঘর। তো এটা ছিল আমাদের নগর পরিকল্পনা। তো চলে যাই এর পরের পার্টে। তো এর পরের পার্ট হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা কি ছিল? সমাজ ব্যবস্থা ছিল প্রথম থেকেই ছিল মহিলাতান্ত্রিক সমাজ এবং ঈশ্বরকে দেবী রূপে পূজা করা হতো। সমাজে গরিবের তুলনায় ধনীদের আধিপত্য বেশি ছিল। এটা ধনী হয়ে গেছে, তোরা ধনীদের আধিপত্য বেশি ছিল। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ উচ্চ শ্রেণীর মানুষেরা কোথায় থাকতো? সিটাডেলে। ঠিক আছে, আর নিম্ন শ্রেণীর ব্যক্তিরা থাকতো সিটাডেল থেকে পূর্বে, অর্থাৎ মূল নগরীতে। ঠিক আছে, তো চলে যাই এর পরের পার্টে। এর পরের পয়েন্টটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হচ্ছে তাদের মধ্যে নিরামিষ ও আমিষ উভয় খাদ্যাভ্যাস প্রচলিত ছিল। নিরামিষ ও আমিষ উভয়ই যে খাদ্যাভ্যাস সেটি প্রচলিত ছিল। তাদের প্রধান খাদ্য ছিল গম এবং বার্লি। আমি যে কালারগুলি আমি করেছি, এই কালারগুলি হচ্ছে একদম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা তোমরা একটু মনে রাখবে। তো গম ও বার্লি কোথায় পাওয়া যেত? গম ও বার্লি, বা তোমাদের কোশ্চেন আসতে পারে যে সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য ফসল কি কি ছিল? তো উত্তর কি হবে? গম ও বার্লি। তারা ভাত খুব কমই খেত। ঠিক আছে, তো চলে যাই এর পরের পয়েন্ট। এর পরের পয়েন্ট কি রয়েছে? শিক্ষা পদ্ধতি। শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে হরপ্পা সভ্যতার মানুষেরা চিত্র দ্বারা লিখন পদ্ধতি দ্বারা শিক্ষা গ্রহণ করেছিল। চিত্র দ্বারা লিখন পদ্ধতি দ্বারা শিক্ষা গ্রহণ করেছিল। এবং আরেকটা নাম তোমরা জানতে পারবে, ব্রুস্টোফিডন। ব্রুস্টোফিডন হচ্ছে একটা পদ্ধতি লেখার। ঠিক আছে, এই ব্রুস্টোফিডন পদ্ধতিতে তারা শিলমোহর ও মাটির পাত্র সাইনবোর্ডে লিখতো। ঠিক আছে, তো এই ব্রুস্টোফিডন হচ্ছে একটা পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে তারা লিখতো। চলে যাই এর পরের প্রশ্নে, কৃষিকাজ। কৃষিকাজ হচ্ছে তোমাদের হরপ্পা সভ্যতার অর্থনীতির প্রধানত ছিল কৃষিকাজ নির্ভর। কেন কৃষিকাজ নির্ভর? কারণ অর্থনীতি, যেমন বর্তমানে আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে একটা এগ্রিকালচারাল দেশ। ঠিক আছে, ভারত একটা হচ্ছে কৃষিজ দেশ একটা। তো এখানে তোমার কি হচ্ছে যে আমাদের এখান থেকে কৃষিজ যত ফসল রয়েছে সব আমরা বাইরের দেশে রপ্তানি করি। ঠিক আছে, সব আমরা বাইরের দেশে রপ্তানি করি। তাতে হয় কি, আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিটা আমাদের ডেভেলপ হচ্ছে, অর্থাৎ কি আমাদের অর্থনীতিটা চলছে বা অর্থনীতি উন্নত হচ্ছে। কিসের জন্য? কৃষিকাজের জন্য। তো তেমনি হরপ্পা সভ্যতা আর অর্থনীতির প্রধানত ছিল কৃষিকাজ নির্ভর। সিন্ধু সভ্যতা যে রয়েছে, এখানে সিন্ধু নদী উপত্যকায় হয়েছে, এটা আমরা সকলে জানি। এবং এই সময় প্লাবন ভূমিতে বছরে দুবার করে চাষাবাদ করা হতো। গম ও বার্লি হচ্ছে শীতকালীন প্রধান শস্য। তাছাড়া তুলো, জোয়ার, তিল, সর্ষে, ফল ও সবজি হলো গ্রীষ্মকালীন ফসল। ঠিক আছে, তো গ্রীষ্মকালীন ফসলের মধ্যে কি পড়ছে আমাদের? তুলো, জোয়ার, তিল, সর্ষে, ফল ও সবজি হলো কি ফসল? গ্রীষ্মকালীন ফসল। চলে যাই এর পরের পয়েন্টে। এর পরের পয়েন্ট নাই, এর পরের আরেকটি সাব পয়েন্ট রয়েছে যে এই সময় বৃহৎ মাত্রায় ধান উৎপাদনের কোনো নিদর্শন পাওয়া যায়নি। আগেই বলেছি যে ভাত অতটা ব্যবহার হতো না,
কিন্তু লোথাল ও কালীবঙ্গানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হতো। কোথায়? লোথাল ও কালীবঙ্গানে। কালীবঙ্গানে তোমাদের ধানের যে তুষ রয়েছে সেই তুষের চিহ্ন খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। এরপরে বার্লি ও গমের চাষ প্রথম মেহেরগড়ে শুরু হয়। মেহেরগড়ে প্রথম বার্লি ও গমের চাষ শুরু হয় এবং সর্বপ্রাচীন কৃষিকার্যের নিদর্শন পাওয়া যায় কোথায়? মেহেরগড়ে। তোমাদের যত এই কৃষিকাজের নিদর্শন বলতে তোমরা কি বোঝো? সেটা হচ্ছে তোমার লাঙল এবং বিভিন্ন অস্ত্রপাতি যেগুলি তোমাদের কৃষিকার্যে ব্যবহৃত হতো। তো সেটা নিদর্শন কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। আর মেহেরগড় হচ্ছে প্রাচীনতম নিদর্শন, ঠিক আছে। মেহেরগড়ে প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন পাওয়া যায়। এর পরের পয়েন্ট হচ্ছে গবাদি পশুপালন। গবাদি পশুপালনের মধ্যে কি কি পশু ছিল তাদের? পশুপালন ছিল তাদের একটি গৌণ কাজ। পশুপালন ছিল তাদের একটি গৌণ কাজ। বাছুর, শূকর, ছাগল, ভেড়া প্রভৃতি প্রতিপালন করা হতো। কালীবঙ্গানে উটের হাড়, সুরা এটা ছিল সুরকোটা ডায়, ঘোড়ার হাড় পাওয়া গেছে। কোথায়? কালীবঙ্গানে উটের হাড় এবং সুরকোটা ডায় ঘোড়ার হাড় পাওয়া গেছে। গরুর কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে ষাঁড়ের চিহ্ন পাওয়া গেছে। গরুর কোনো কিন্তু চিহ্ন পাওয়া যায়নি তখনও, তবে ষাঁড়ের চিহ্ন পাওয়া গেছে, ঠিক আছে। তো এটা, আর এই ষাঁড়কে ইংরেজিতে বলে হাম্পড বুল, অর্থাৎ কুচযুক্ত ষাঁড়, ঠিক আছে। তো এই ষাঁড়ের চিহ্ন পাওয়া গেছে কিন্তু গরুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আবার কি? কালীবঙ্গানে উটের হাড় এবং সুরকোটাডায় ঘোড়ার হাড় পাওয়া গেছে। এর পরের পয়েন্ট হচ্ছে ব্যবসা ও বাণিজ্য। কৃষিকার্য এবং শিল্পে উৎপাদিত পণ্য নিয়ে সিন্ধু সভ্যতার মানুষেরা আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য করত, ঠিক আছে। আঞ্চলিক বাণিজ্য বলতে কি? নিজেদের মধ্যে যেটা বাণিজ্য সেটা, এবং আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি? বাইরের সভ্যতা, যেমন কি তোমাদের আমি আগেই দেখেছিলাম মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, দেন তোমার হচ্ছে দক্ষিণ এশীয় সভ্যতা। তো সেসব সভ্যতার সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতো। এরপরে কি? স্থলপথে এবং জলপথে ব্যবসা বাণিজ্য করা হতো এবং যানবাহন হিসাবে উট, গাধা, ষাঁড় এবং নৌকা ব্যবহার করা হতো। তখনকার দিনে তো আমাদের মানে কি এয়ারলাইন্স ছিল না, মানে যে আকাশপথে তো আমাদের তখন ব্যবসা বাণিজ্য হতো না। তো আমাদের তখন দুইটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে হলো স্থলপথ এবং জলপথ। এবং যানবাহন হিসেবে ব্যবহার হতো কি? উট, গাধা, ষাঁড় এবং নৌকা। এরপরে সাব পয়েন্ট হচ্ছে তুলো। তুলো ছিল মুখ্য বাণিজ্যিক ফসল। কি? তুলো ছিল মুখ্য বাণিজ্যিক ফসল, যেটি সিন্ধন নামে পরিচিত ছিল। সিন্ধন নামে পরিচিত ছিল এবং মুখ্য বাণিজ্যিক ফসল কি ছিল? তুলো। এটা একদম মনে রাখবে, ঠিক আছে। এরপর লোথাল। লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। এটি নৌ বাণিজ্যের গুরুত্বপূর্ণ বন্দর, ঠিক আছে। এর পরের পয়েন্টে চলে যাই। এর পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় ব্যবস্থা। ধর্মীয় ব্যবস্থার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের, ধর্মীয় ব্যবস্থার ক্ষেত্রে আমাদের পড়ছে হরপ্পা সভ্যতার ধর্মীয় প্রকৃতি ছিল বহু ঈশ্বরবাদী, ঠিক আছে। হরপ্পা সভ্যতার ধর্মীয় প্রকৃতি ছিল বহু ঈশ্বরবাদী। টেরাকোটা মডেল। টেরাকোটা মডেল কোনগুলি? তো বর্তমানকার দিনে আমরা শাড়ির মধ্যে দেখতে পারবো তো এরকম একটা গোল একটা, মানে একটা মানব আকৃতি, এরকম একটা মডেল, এটাকে বলে টেরাকোটা মডেল, ঠিক আছে। তো এরকম একটা ছবির মতো। তো সেই টেরাকোটা মডেল সিল, অগ্নিকুণ্ডের সাথে পশুর কঙ্কাল, কবচ এবং কবর দেওয়ার যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে। এরপরে কি? দেবী মা ছিল প্রধান উপাস্য। দেবী মা ছিল প্রধান উপাস্য। আমরা আগেই দেখেছি যে সমাজটা কি ছিল? মাতৃ প্রধান একটা সমাজ ছিল, ঠিক আছে, যেখানে মহিলাদের গুরুত্ব দেওয়া হতো। এরপরে কি? পশুপতি মহাদেব ছিলেন প্রধান দেবতা। পশুপতি মহাদেব ছিলেন প্রধান দেবতা, সিংযুক্ত তিন মস্তক বিশিষ্ট। সিংযুক্ত তিন মস্তক বিশিষ্ট, যোগাসনে অধিষ্ঠ এক দেবতার চারদিকে বিভিন্ন পশু দ্বারা পরিবেষ্টিত থাকতো। তো আমরা এটা সম্পর্কে আরো দেখে নিই যে এটার কি ছিল। এটার বাঁদিকে থাকতো হাতি, বাঘ এবং ডান দিকে থাকতো গন্ডার, মোষ এবং পায়ের নিচে দুটি হরিণ, ঠিক আছে। তো অনেকের ধারণা এটি একটি শিব মূর্তি। তো কি ছিল? যিনি আমাদের পশুপতি মহাদেব ছিলেন সেখানকার প্রধান দেবতা, সিংযুক্ত তিন মস্তক বিশিষ্ট এবং কি যোগাসনে অধিষ্ঠ, মানে কি তিনি যোগ সাধন করছেন, ঠিক আছে। তিনটা মাথা, মাথা সিং, তিনি যোগাসনে বসে বসে তিনি যোগ সাধন করছেন এবং তার বাঁ দিকে থাকতো কি? তার বাঁ দিকে থাকতো হাতি এবং বাঘ, ঠিক আছে, এবং ডান দিকে থাকতো গন্ডার ও মোষ, ও তার পায়ের কাছে থাকতো দুটি হরিণ। বাস হয়ে গেছে। তো এরপরে কি হচ্ছে? সিন্ধুবাসীদের মধ্যে বৃক্ষ, আগুন, জল, সাপ ও বিভিন্ন জীবজন্তু, এরপর লিঙ্গ ও যোনি পূজা এবং সম্ভবত সূর্য উপাসনাও প্রচলিত ছিল। তারা সূর্যদেবকেও উপাসনা করতেন বা সূর্যদেবেরও উপাসনা করতেন। কয়েকটি সিলে সূর্যের প্রতীক ও স্বস্তিকা চিহ্ন পাওয়া গিয়েছে।
এরপরে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত বিভিন্ন কবর এখানে রয়েছে। আমি কিছু কিছু পয়েন্ট দিয়েছি তোমাদের, যেখানে তোমরা দেখতে পারবে যে যুগ্ম ও একাধিক কবর কোথায় পাওয়া গেছে, লোথালে। কাফিন কবর পাওয়া গেছে লোথাল ও হরপ্পাতে। কুকুরের কবর, এটা মাস্ট ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দিতে পারে যে একটা গৃহপালিত পশু হিসাবে কুকুরের প্রাচীনতম কবর কোথায় পাওয়া গিয়েছে, বাট প্রাচীনতম কুকুরের কবরের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার রোপার। এরপরে পাত্রের মধ্যে কবর, পাত্রের মধ্যে কবর কোথায় পাওয়া গেছে, সুরকোটাডা এবং লোথালে। সুরকোটাডা এবং লোথালে। তোমাদের চাপ নেওয়ার কোনো প্রশ্ন নেই, আমি এটার পিডিএফ সবাইকে দিয়ে দিব। এরপরে একটা সম্প্রতি একটা রিসেন্ট নিউজ যেটা, সেটা হচ্ছে হরিয়ানার যে ফারমানাতে, যে হরিয়ানার ফারমানা নামে একটি জেলা রয়েছে, সেখানে একটি হরিয়ানার ফারমানাতে মাটি খুঁড়ে 70টি কবরের এক বৃহৎ কবরখানা খুঁজে পাওয়া গিয়েছে। হরিয়ানার যে ফারমানা নামে একটা জেলা রয়েছে, সেই জেলাতে মাটি খুঁড়ে 70টি কবরের এক বৃহৎ কবরখানা খুঁজে পাওয়া গিয়েছে, এবং যেসব ঐতিহাসিক রয়েছেন তাদের মতবাদ অনুযায়ী এটা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এটা সিন্ধু সভ্যতার একটা নিদর্শন। এরপরে চলে যাবো আমরা কিছু কিছু সিন্ধু সভ্যতার কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থান। গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে প্রথমেই তো আমাদের চলে আসে হরপ্পা। হরপ্পা, যেটি রাভি নদীর তীরে অবস্থিত। এখানে 6টি সারিবদ্ধ শস্যাগার, এক ঘর বিশিষ্ট ছাউনি, সেনা ছাউনি, অর্থাৎ কি তোমাদের যেটাকে বলে ব্যারাক, ঠিক আছে, বর্তমানে যেটাকে তোমাদের ইংলিশে বলে ব্যারাক, এক ঘর বিশিষ্ট সেনা ছাউনি, ঠিক আছে। এরপরে সিটাডেল অঞ্চলে কবরস্থান, কাঠের কফিন, পাথরের মূর্তি, কাঠের বাক্সে গম ও বার্লি, আয়না, বেলে পাথর, দেন হচ্ছে পোশাকহীন পুরুষের দেহ, ছাই রঙের পাথরে পুরুষের নৃত্য ভঙ্গিমায় মডেল, যাকে জন মার্শাল বলেছেন প্রোটোশিপ। ঠিক আছে, এরপরে কি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর মধ্যে কি পাওয়া গিয়েছে, মহেঞ্জোদারোর মধ্যে পাওয়া গিয়েছে আমাদের সবচেয়ে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। এরপরে মহেঞ্জোদারোর মধ্যে পাওয়া গিয়েছে বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, কবরখানায় কবর, দাড়িওয়ালা সাধকের স্টিয়াটাইট, স্টিয়াটাইট প্রস্তর নির্মিত স্থাপত্য। এটাকে মার্ক করা হয়নি, তো তোমরা একটু মার্ক করে নিও, স্টিয়াটাইট প্রস্তর নির্মিত স্থাপত্য। ঠিক আছে, এরপর নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, বিখ্যাত ষাঁড়ের ছাপযুক্ত সিল, এবং যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের অস্তিত্ব। এরপর হচ্ছে ধোলাভিরা, যেটি রয়েছে গুজরাটে। গুজরাটের ধোলাভিরা, বর্তমানে সেটি গুজরাটে রয়েছে, যেখানে পাওয়া গিয়েছে জলের বৃহৎ একটি ট্যাঙ্ক, অদ্বিতীয় জল পরিশ্রুতকরণ স্টেডিয়াম। ঠিক আছে, এরপরে পাওয়া গেছে বাঁধ এবং জলাধার। এরপরে চলেছে লোথাল। লোথালটা হচ্ছে বর্তমানে রয়েছে গুজরাটে। ঠিক আছে, লোথালটা বর্তমানে রয়েছে গুজরাটে, এবং এটি সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত। এটি কি, এটি নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান। এরপরে বন্দর। এরপরে এখানে ধানের তুষও পাওয়া গিয়েছে। কোথায়, যদি বলে যে ধানের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে, এটা লোথাল। ঠিক আছে, এরপরে অগ্নিকুণ্ড পাওয়া গিয়েছে, এবং আধুনিক যুগের দাবা, দাবা খেলারও সেখানে প্রচলন ছিল। দেন টেরাকোটায় জাহাজ ও ঘোড়ার মূর্তি, পরিমাপ যন্ত্রাদি। ঠিক আছে, আর একটা বিশিষ্ট জিনিস যেটা তোমার একদম খুবই ইম্পর্টেন্ট, এটা মানে পরীক্ষায় না আসলেও তোমাদের জেনে রাখা খুব ভালো, যেটা হচ্ছে পঞ্চতন্ত্রের কাহিনী, ধূর্ত শেয়াল ও তৃষ্ণার্ত কাকের গল্প উৎকীর্ণ করা রয়েছে সেখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে রাখিগাড়ি। রাখিগাড়ি হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট। একটা জিনিস মাথায় রাখবে, রাখিগাড়ি কিন্তু সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট। এটা কোন হিসাবে, এটা হচ্ছে ভারতীয়, এটা ভারতের মধ্যে একটি স্থান, যেটি সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট, মানে কি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান। তো এখানে কি কি পাওয়া গিয়েছে, শস্যাগার, কবরস্থান, নালা ও ইট পোড়ানো। ঠিক আছে, এরপরে হচ্ছিল সুরকোটাডা। এখানে হচ্ছে প্রথম ঘোড়ার হাড় পাওয়া গিয়েছে, এটা আমরা আগেও দেখেছি। কালীবঙ্গান। কালীবঙ্গানটা, এর কথার অর্থটি এসেছে কালো চুরি থেকে, কালো চুরি থেকে এসেছে কালীবঙ্গান। এখানে 60টি অগ্নিবেদী পাওয়া গিয়েছে, এবং ধানের তুষ ও লাঙল পাওয়া গিয়েছে। ঠিক আছে, ধানের তুষ ও লাঙল পাওয়া গিয়েছে। এবং এরপরে চলে যায় মেহেরগড়। মেহেরগড় কি, মেহেরগড় হচ্ছে মাটির পাত্র ও তামার যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। আমরা জানি যে সিন্ধু সভ্যতা কোন সময়কার, তাম্র ব্রোঞ্জ সময়কার একটি সভ্যতা। এই সময় লোহার ব্যবহার জানা হয়নি, বা লোহার ব্যবহার কেউ শিখেনি, এবং এটির এবং মেহেরগড়ের মধ্যে আমাদের তামার যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। ঠিক আছে, যেহেতু লোহার ব্যবহার তখনও মানুষ শেখেনি, তো সেখানে লোহার যন্ত্রপাতি আমরা দেখতে পারি না। এবং কৃষিকার্যের প্রাচীনতম নিদর্শন কোথায় দেখা যায়, মেহেরগড়ে। মেহেরগড়ে কৃষিকার্যের প্রাচীনতম নিদর্শন দেখা যায়। এরপরে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, এবং আমি মানে আমার মনে হয় যে আরও কিছু কিছু তথ্য এখানে দেওয়া বাকি রয়েছে। তো আমি সেগুলো এর পরে ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে দিব।
তো তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো চলে যাই আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্যর দিকে। তো এখানে প্রথমেই রয়েছে হরপ্পা সভ্যতার নগরগুলি সিন্ধু ও সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছিল। কোন কোন নদীর তীরে? সিন্ধু ও সরস্বতী। এরপরে কি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো, যা বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে। এবং ভারতে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হচ্ছে রাখিগারহি, যেটা আমরা এখন দেখলাম। ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? সুরকোটেডাতে। সুরকোটেডাতে, ঠিক আছে। এরপরে কি লোথালে পাওয়া গেছে ঘোড়ার টেরাকোটা প্রতিকৃতি। ঘোড়ার আর কিসের? ঘোড়া আর হচ্ছে জাহাজের, ঠিক আছে। আর লোথাল কি? সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর, ঠিক আছে, আর যাকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টারও বলা হয়। এরপর কি ঘোড়ার চিতাভস্ম পাওয়া গেছে সুটকাগন্দর, এখানে পাওয়া গেছে। এবং মাল বহনের জন্য ব্যবহৃত হতো গাধা ও উট। সে সময় সমাজে বর্ণপ্রথার মতো কোনো জাতিপ্রথার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করতো তারা সিটাডেলে বসবাস করতো, এবং যারা মূল নগরীতে জন্মগ্রহণ করতো তারা নিম্নবর্গ হিসেবে নিচেই বসবাস করতো, কিন্তু সেরকমভাবে কোনো বর্ণপ্রথার প্রচলন হয়নি। ঠিক আছে। উর্বরতার চিহ্নস্বরূপ মাটির তৈরি মাতৃমূর্তি পূজা করা হতো। অর্থাৎ কি, তারা কৃষিকার্যের আগে তারা মাতৃ পূজা বা মাতৃমূর্তি তৈরি করে পূজা করতো। ঠিক আছে। এরপরে প্রস্তর নির্মিত পুরুষ ও নারীর যৌনাঙ্গ স্বরূপ অশ্বত্থ গাছ এবং ষাঁড়ের পূজা করা হতো। এটা আমরা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে পড়েছি। এরপরে কি, লোথাল ও কালীবঙ্গানে লোথাল, কালীবঙ্গান এবং হরপ্পায় পাওয়া গেছে অগ্নি পূজার বেদি পাওয়া গেছে। ভূত প্রেত এবং অশুভ শক্তিকে তারা বিশ্বাস করতেন এবং সেগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ ও কবর ব্যবহার করতেন। ঠিক আছে। এরপরে কি, মূর্তি পূজার প্রচলন থাকলেও মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। এগুলো কিন্তু সব তোমাদের কিসের মধ্যে পড়ছে? ধর্মীয় আচার, ঠিক আছে, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে এটা পড়ছে। তোমরা যদি চাও তোমরা এগুলোকে সেখানে অ্যাড করতে পারো। এরপরে কি, সিন্ধু সভ্যতায় কিছু কিছু প্রধান আমদানি দ্রব্য। সোনা কোথা থেকে আমদানি করা হতো? রূপা কোথা থেকে আমদানি করা হতো? এগুলো একটু দেখে নিও, আমি পিডিএফটা যদি দিয়ে দিচ্ছি। সোনা আমদানি করা হতো আফগানিস্তান, পার্সিয়া ও কর্ণাটক থেকে। রূপা আফগানিস্তান থেকে, তামা হচ্ছে বালুচিস্তান থেকে, টিন আফগানিস্তান থেকে, মূল্যবান পাথর পশ্চিম ভারত থেকে, দস্তা হচ্ছিল রাজস্থান থেকে, দক্ষিণ ভারত থেকে। মুদ্রা হচ্ছে তামা শিলমোহর, লোথাল, দোসলপুর থেকে আনা হতো। ঠিক আছে। এবং কি রপ্তানি করা হতো? তুলা। তুলাকে কি বলা হয়? সিন্ধন বলা হতো। ঠিক আছে, তো এগুলো জিনিস মাথায় রাখবে একদম। বৃদ্ধ অশ্ব হচ্ছে মধ্য এশিয়া থেকে। এরপরে হচ্ছে সিন্ধু সভ্যতা কিছু ধ্বংসের কারণ। ঠিক আছে, আমি শুধুমাত্র আজকে একটু ব্রিফে তোমাদের অতটা দেখালাম না, আমি জাস্ট তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা দিচ্ছি, যেটাতে তোমাদের হয়তো লাভ হবে। এবং এরপরে আমি একটা টেস্ট সিরিজ নিয়ে আসবো, বা তোমাদের সামনে একটা মক টেস্টের একটা ব্যবস্থা করে দিব, যেখানে শুধুমাত্র সিন্ধু সভ্যতা নিয়ে কিছু কিছু কোশ্চেন থাকবে। তো সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে কিছু কিছু কারণ এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে বহিঃশত্রু আক্রমণ, এরপর অশান্ত নদী, যে কারণে হচ্ছিল বন্যা প্লাবনে সিন্ধু সভ্যতা ডুবে যায়। আমরা আগেই পড়েছি যে কৃষিকার্যে কি হতো, যে প্লাবন ভূমি থাকতো, সেই প্লাবন ভূমিতে বছরে কবার চাষ করা হতো? দুবার। ঠিক আছে। তো সিন্ধু, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সিন্ধু সভ্যতা কিসে? সিন্ধু সভ্যতা হচ্ছে কি নদী? এটা হচ্ছে বরফ গোলা জলপুষ্ট নদী, এবং যার মধ্যে 12 মাসই জল থাকতো। তো বর্ষার সময় সেই নদী সাধারণতই প্লাবিত বা বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। ঠিক আছে। তো অনেকের মতে যে অশান্ত নদীর কারণে বা বন্যার কারণে সিন্ধু সভ্যতা ডুবে যায়। এরপর হচ্ছে কি, প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ুগত পরিবর্তন। তারপরে হচ্ছে আর্যদের আগমন, দেন ভূমিকম্প। তারপর অনেকে বলে যে নদী শুকিয়ে যায় এবং অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়ে যায়। আমরা বর্তমানে যদি ভারতের ম্যাপ এবং যদি পাকিস্তানের ম্যাপ দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠলেও তার কিছু কিছু স্থান রয়েছে যেখানে এখনো মরুভূমি বা খুব ভীষণ উষ্ণপ্রবণ স্থান, যেমন পাকিস্তানের তাপমাত্রা ভারতের থেকে অনেক বেশি। অত দূর না গেলেও আমরা দেখতে পারবো যে রাজস্থান, যেখানে আগে সেটা সিন্ধু সভ্যতার মধ্যেকার একটা অঞ্চলের মধ্যে ছিল, যে রাজস্থানও ছিল কিন্তু তোমাদের সিন্ধু সভ্যতার একটা কেন্দ্র হিসেবে। তো সেখানে কি হচ্ছে বর্তমানে, সেখানে কি অবস্থা? বর্তমানে সেখানে বৃষ্টি হয় না এবং মরুভূমি সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে থর মরুভূমি, সে থর মরুভূমি কোথায় দেখা যায়? রাজস্থানে। তো আমরা সেটাও বলতে পারি যে অঞ্চলটি এই মরুভূমিতে হয়ে যায়, সেটাও হতে পারে। এবং কি, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে। যখন মরুভূমিতে পরিণত হয় তখন কি প্রাকৃতিক যে ভারসাম্য যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। তো এটাই ছিল সিন্ধু সভ্যতার কিছু কিছু ধ্বংসের কারণ। এটা কিন্তু কোনো আমাদের মত না, এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এর সমস্ত কিছু কিছু কারণ রয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে আরও কিছু কিছু কোশ্চেন এবং তোমাদের জন্য আরও কিছু কিছু টেস্ট সিরিজ
বা মক টেস্টের ব্যবস্থা করব। তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, শুভরাত্রি।